বন্ধুরা শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। তোর সাহস হলো কি করে কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলার? খুব সাহস বেড়ে গিয়েছে তোর, তাই না? ডানা গজিয়েছে তোর। কিছু সময়ের ব্যবধানে কাজের মেয়ে থেকে নিজেকে এই বাড়ির মালকিন ভাবতে শুরু করেছিস। তোকে আজ আমি মেরেই ফেলবো। বলে চুলের মুঠি ধরে টানতে টানতে ফুলে সজ্জিত বিছানা থেকে নামিয়ে নিয়ে এলো সদ্য বিবাহিত নববধূকে, তার স্বামী নামক নির্দয় ব্যক্তি। অঙ্কন ভাই, লাগছে আমার। মনে হচ্ছে মাথা থেকে সব চুল উপড়ে যাচ্ছে। মাথা ব্যথায় টনটন করছে। প্লিজ চুলের মুঠি ছাড়ুন অঙ্কন ভাই। খুব কষ্ট হচ্ছে আমার। দম বন্ধ হয়ে আসছে, বিশ্বাস করুন। আমি কোনো পেপার ছিঁড়িনি। আমি তো জানিও না আমাদের কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে। গতকাল রাতে আপনি যখন আমার হাতে পেপার ধরিয়ে দিয়ে বলেছিলেন ঝটপট সাইন করে দিতে, ব্যাস আমি কিছু না পড়েই সাইন করে দিয়েছিলাম। তবে এখন বুঝেছি সেই পেপারটা কোনো সাধারণ পেপার ছিল না, ছিল আমাদের বিয়ের কন্ট্রাক্ট পেপার। যেখানে আমাদের সম্পর্কটাই একটা চুক্তির সম্পর্ক, ভিত্তিহীন, শুধুমাত্র কাগজের একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমি কেন কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলার দুঃসাহস দেখাতে যাব? দাদিমা যখন আমাকে আপনার রুমে নিয়ে আসে, তখন বড় বাবাকে আপনার রুম থেকে বের হতে দেখেছি আমি। তুই ঠিক কি মিন করছিস অজান্তা? তুই বলতে চাইছিস ড্যাড এই কাজ করেছে? দোহাই আপনার, বিশ্বাস করুন আমার কথা। আমি সত্যিই কিছু করিনি। একদম চুপ। আর একটা কথা বলবি তো একদম গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। অঙ্কন চৌধুরীর বউ হওয়ার খুব শখ ছিল তোর, তাই না? তুই কি ভেবেছিলি একটা কাগজে নিজের নাম লিখে আর তিন কবুল বললেই তুই এই বাড়ির কাজের মেয়ে থেকে বাড়ির বউ হয়ে যাবি? মম ড্যাড সুইটহার্টের মতো আমার উপরও নিজের রাজত্ব দায়ের করতে পারবি? তোর এই আশা কখনো পূরণ হবে না অজান্তা। ভুলে যাস না, তুই এই বাড়ির কাজের মেয়ে, আর সারা জীবন কাজের মেয়ে হয়েই থাকবি। তোর মতো নর্দমার কীট অঙ্কন চৌধুরীর পায়ের তলায় থাকার যোগ্য বুকে নয়। না জানি কার না কার পাপের ফসল মম ড্যাড আমাদের বাসায় এনে রেখেছে, যেন এটা কোনো আশ্রয় কেন্দ্র। ইস, নেমপ্লেটে চৌধুরী মঞ্জিল না লিখে আশ্রয় মঞ্জিল লিখে দিলে বেশ ভালো হতো। এতে তোর মতো হাজারো অজান্তা, নামহীন, পরিচয়হীন বাবা মা ছাড়া মেয়েগুলো এইখানে আশ্রয় নিতে পারত। ড্যাড শুধুমাত্র তোকে আশ্রয় দিয়ে ক্ষান্ত হয়নি, এখন আবার আমার ঘাড়েও ঝুলিয়ে দিয়েছে। আপনি আমাকে যা ইচ্ছা হয় বলুন, মারুন কাটুন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার বাবা মা সম্পর্কে কোনো বাজে কথা বললে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না অঙ্কন ভাই। অজান্তার কথা শুনে অঙ্কন ক্ষিপ্ত হয়ে এসে অজান্তার গাল চেপে ধরে বলল, ও রিয়েলি? তুই সিআইডি অফিসার অঙ্কন চৌধুরীকে থ্রেট করছিস, যার নাম শুনে শহরের অলিগলিতে থাকা প্রত্যেকটা ক্রিমিনাল ভয়ে কেঁপে ওঠে? তুই তাকে ভয় দেখাচ্ছিস? ও শিট, আমার তো প্যান্ট ভিজে গেছে রে অজান্তা তোর থ্রেট শুনে। অঙ্কন এমনভাবে অজান্তার গাল চেপে ধরেছে যেন মনে হচ্ছে জল ভেঙে যাবে। অজান্তা কোনো মতে অঙ্কনকে ছাড়িয়ে অশ্রু ভেজা নয়নে বলল, হ্যাঁ, স্বীকার করছি আমি অজন্তা। আমার কোনো পরিচয় জানা নেই, কিন্তু আমিও কোনো বাবা মায়ের সন্তান। তাই কথায় কথায় আমার পরিচয় নিয়ে প্রশ্ন তুলবেন না অঙ্কন ভাই। আমি সত্যি আপনার মতো একজন সৎ ন্যায়বান সিআইডি অফিসার, যাকে এই তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা নিজের আইডল মনে করে, তার মতো একজন হতে চাই, যাকে নিয়ে প্রেস মিডিয়ার লোকজনদের গঞ্জনার শেষ নেই। অন্তত তার মুখ থেকে এমন কুরুচিপূর্ণ কথা কখনো আশা করিনি। তারা হয়তো জানে না, তারা যাকে নিজেদের আইডল মনে করে সে সবার সামনে যতটা ভালো মানুষ, ঠিক ততটাই নোংরা, কুৎসিত, অহংকারে জর্জরিত তার ভেতরটা। বাহ বাহ, তোর দেখে খুব উন্নতি হয়েছে অজান্তা। যে অঙ্কন চৌধুরীকে দেখলে ক্রিমিনালদের মতো তোরও কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। এতগুলো বছর আমাদের বাড়িতে থাকার পরও যার সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে পারিসনি, আর আজ তুই তার চোখে চোখ রেখে কথা বলছিস? রিয়েলি আই কান্ট বিলিভ দিস। নাকি তুই নিজেকে আমার বউ ভাবতে শুরু করেছিস? বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বাদ থাকলেও সাধ্য নেই আমার। বড় বাবা রাস্তা থেকে তুলে এনে আমাকে নতুন একটা জীবন দিয়েছে। ফ্রিতে খাচ্ছি, থাকছি, পড়ছি, এটাই অনেক। আর কোনো চা পাওয়া নেই আমার। লাইক সিরিয়াসলি
তোর সত্যি আর কোনো চাওয়া নেই? তাহলে মরতে মরতে আমার রুমে কেন এসেছিস তুই? বেরিয়ে যা আমার রুম থেকে। তোকে সহ্য হচ্ছে না আমার। আমাকে নিয়ে যদি আপনার এতই সমস্যা তাহলে কেন বিয়ে করলেন আমাকে? কেন বিয়ে নামক একটা চুক্তির মিথ্যা সম্পর্কে জড়িয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিলেন? কেন অঙ্কন ভাই, কেন? এসব প্রশ্ন আমাকে না করে তোর নিজেকে কর, উত্তর পেয়ে যাবি। ড্রামাবাজ মহিলা, নিজে নাটক সাজিয়ে বড়লোক বাবার একমাত্র ছেলে, শহরের নামকরা একজন সিআইডি অফিসারের গলায় ঝুলে পড়ে এখন আবার আমাকে জিজ্ঞেস করছে কেন বিয়ে করলেন। ইটস অল বিকজ অফ ইউ। আমি কোনো না। স্টপ অল দিস ননসেন্স। ডোন্ট সে এনিমোর। জাস্ট গেট আউট ফ্রম মাই রুম। বলেই অঙ্কন অজান্তার হাত ধরে টানতে টানতে দরজার কাছে নিয়ে এসে দেখল দরজা বাহিরে থেকে লক করা। মুহূর্তের মধ্যেই অঙ্কনের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। কপালে চিন্তার স্পষ্ট ছাপ দেখা গেল। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে দরজায় পরপর 2-3টা লাথি মেরে দিয়ে বলল, ড্যাম ইট, কার এত বড় সাহস হলো আমার রুম বাইরে থেকে লক করার? অঙ্কনের কর্মকাণ্ডে আতঙ্ক হয়ে অজান্তা বলল, আপনি দয়া করে শান্ত হন অঙ্কন ভাই। আমি বড় মা বা দাদিমাকে ডাকছি, তারা এসে দরজা খুলে দিলে আমি এক্ষুনি বেরিয়ে যাব রুম থেকে। অজান্তা সবে বড় মাকে ডাক দিতে যাবে তার আগেই অঙ্কন ড্রয়ার থেকে একটা পিস্তল বের করে অজান্তার কপালে ঠেকিয়ে বলল, ভুলেও এই কাজ করতে যাবি না অজান্তা। এই 4 দেয়ালের মধ্যে যা হয়েছে, ভুলেও যদি মম, ড্যাড বা সুইটহার্টের কর্ণপাত হয়ে ট্রাস্ট মি, একদম গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দিব। তারা যেন ঘুণাক্ষরেও আমাদের কন্ট্রাক্ট ম্যারেজের বিষয়ে, এমনকি আমাদের মধ্যকার দূরত্ব বুঝতে না পারে। অজান্তা চোখের পানি মুছে ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে বলল, ড্রামাবাজ আমি না অঙ্কন ভাই, ড্রামাবাজ তো আপনি। নিজেকে কি অমায়িকভাবে প্রেস, মিডিয়া, পরিবারের সদস্যদের কাছে উপস্থাপন করেন, অথচ সামান্য একটা মেয়েকেই সম্মান দিতে জানেন না। আবার বলছেন আপনি যেভাবে সবার সামনে ভালো মানুষ হয়ে থাকার নাটক করেন, ঠিক একইভাবে আমাকেও আপনার পরিবারের সদস্যদের সামনে সুখী কাপলের নাটক করতে। এসব নাটক আপনার সাথে যায় অঙ্কন ভাই, আমার মতো কাজের মেয়ের সাথে না। লিসেন, তোর ওই নন স্টপ বকবক শোনার টাইম বা ইচ্ছা কোনোটাই আমার নেই। তুই বিছানায় বসে আমার বিছানা নোংরা করে দিয়েছিস, এখন ঝটপট বেডশিট চেঞ্জ করে দিয়ে আমার চোখের সামনে থেকে সরে যা। অজান্তা বেডশিট চেঞ্জ করে দিয়ে বলল, আপনি নিজেই তো দেখলেন দরজা বাইরে থেকে লক করা, তাহলে আমি রুমের বাইরে যাব কিভাবে? আর কোথায় বা ঘুমাবো আমি? নান অফ মাই বিজনেস। বলে অঙ্কন লাইট অফ করে শুয়ে পড়ল। অজান্তা কি করবে বুঝতে না পেরে ঠাই সেখানে দাঁড়িয়ে রইল। ফজরের আজানের মিষ্টি ধ্বনি কর্ণপাত হতেই তন্দ্রা কেটে যাওয়ার সাথে সাথে আপনা আপনি দর্শনেন্দ্রিয় খুলে যায় অজান্তার। অজান্তার গাত্রে এখনো বিয়ের লাল বেনারসি জড়ানো রয়েছে। বিয়ে বাসরাত নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে নানা রকম জল্পনা কল্পনা থাকে। স্বামী নামক অপরিচিত ব্যক্তির জন্য মনের গহীনে কত শত স্বপ্নের জাল বোনা থাকে। সেরকমটা অজান্তারও ছিল, অথচ তার বাসরাতে স্বামীর বিছানার জায়গাটুকু মিলেনি। তার ব্যালকনিতে রাত্রি যাপন করতে হয়েছে। হয়তো তার ললাটে এমনটাই লেখা ছিল। সারা রাত গরম আর মশার কামড়ে একটুও ঘুম হয়নি অজান্তার। রাতে গহনাগুলো খুলে মেঝেতে রেখেছিল, সেগুলো মেঝে থেকে তুলে অঙ্কনের ড্রেসিং টেবিলের ওপর খুব সতর্কতার সাথে রেখে অজান্তা পা টিপে টিপে ওয়াশরুমে চলে গেল। অজান্তা নামাজ পড়ার জন্য অজু করে এসে দেখে কোথাও জায়নামাজ নেই। পরক্ষণে অজান্তার চোখ পড়ে রাতে উঠিয়ে রাখা বেডশিটের ওপর। জায়নামাজ না পেয়ে অজান্তা বেডশিট বিছিয়ে ফজরের সালাত আদায় করে নেয়। অজান্তা নামাজ শেষ করে অগোছালো রুমটা পরিষ্কার করছে, এমন সময় দরজার বাহির থেকে আঞ্জুম আরা চৌধুরী গলা শুনতে পায়। দরজার অপর প্রান্ত থেকে আঞ্জুম আরা চৌধুরী বলছেন, সরি দাদু ভাই, আমি তোমাদের প্রাইভেসির জন্য বাইরে থেকে দরজা লক করে দিয়েছিলাম, যাতে তোমাদের বাসরাত আরো মধুময় হয়ে ওঠে, দুজন দুজনের মনের গহীনে পৌঁছে যেতে পারো। আই থিঙ্ক এতে তোমাদের উপকার হয়েছে। দরজা লক খুলে দেওয়া হয়েছে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে এসো, সবাই অপেক্ষা করছে নবদম্পতির জন্য। দরজা খোলা পেয়ে অজান্তা নিজের রুমে চলে আসে চেঞ্জ করার জন্য। অজান্তা একটা চুড়িদার নিয়ে ওয়াশরুমে যাবে,
এমন সময় নাতাশা চৌধুরী এসে বলল, অজন্তা, তুই এই রুমে কেন? তুই জানিস না বিয়ে হবার সাথে সাথে বরের ঘর নিজের ঘর হয়ে যায়? গতকাল থেকে বাবুর রুম তোরও রুম হয়ে গেছে। এখন থেকে তুই বাবুর রুমে থাকবি। আমি বাবুর রুমে গিয়ে দেখি বাবু ঘুমিয়ে আছে, কিন্তু কোথাও তোকে না পেয়ে আমার এখানে আসতে হলো। আসলে বড় মা, আমি অঙ্কন ভাইয়ের রুমেই ছিলাম, কিন্তু আমার কাপড় চোপড় সব কিছু এই রুমে রয়েছে, তাই চেঞ্জ করার জন্য এসেছি। আমি এক্ষুনি শাড়ি চেঞ্জ করে চুড়িদার পরিধান করে আসছি। তোকে শাড়িতে অনেক সুন্দর লাগছে অজন্তা। আমি তোর জন্য শাড়ি নিয়ে এসেছি। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শাওয়ার নিয়ে এই শাড়ি আর গতকাল তোর বড় বাবা যে গহনাগুলো তোকে দিয়েছে সেগুলো পরে নিচে আয়। ঠিক আছে বড় মা, তবে তোমার অসুস্থ শরীর, তুমি আবার কিচেনে যেও না কিন্তু। আমি চেঞ্জ করে এসে সবার জন্য নাস্তা রেডি করছি। তাছাড়া বেলি তো আছেই, ও আমাকে হাতে হাতে সাহায্য করবে। তুমি একদম আগুনের কাছে যাবে না বড় মা। নাতাশা চৌধুরী অজান্তাকে নিজের বুকে টেনে নিয়ে বলল, পাগলি মেয়েটা কত ভাবে আমার জন্য। এজন্যই আমি আর ইমতিয়াজ তোকে সারা জীবন আমাদের সংসারে রাখার লোভ সামলাতে পারিনি। এখন যা তো, ঝটপট রেডি হয়ে নিচে আয়। নাতাশা চৌধুরী বেরিয়ে গেল। অজান্তা তার দেওয়া প্যাকেট খুলে দেখে একটা কালো আর ব্লু কালারের জামদানি, 2টা শাড়ি রয়েছে, তার সাথে প্রয়োজনীয় সবকিছু। অজান্তার দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যাবে। এমন সময় মনে পড়ে, বড় মা তো গহনা নিতে বলেছিল, কিন্তু আমি তো ভুলক্রমে গহনাগুলো অঙ্কন ভাইয়ার রুমে রেখে এসেছি। এখন তার রুমে গেলে যদি আবার রাতের মতো বকাঝকা করে, যদি বন্দুক নিয়ে তেড়ে এসে তার বিখ্যাত ডায়লগ দিয়ে বলে, অজান্তা তুই আবার আমার রুমে এসেছিস কেন? এক্ষুনি বের হয়ে যা আমার রুম থেকে, অন্যথায় একদম গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেব। তখন কি জবাব দেব আমি? পরক্ষণেই মনে হলো এই টাইমে অঙ্কন ভাই জগিং করতে বের হয়। নিশ্চয় আজও তার ব্যতিক্রম হয়নি। আমি নিশ্চিন্তে গিয়ে আমার গহনাগুলো নিয়ে আসতে পারবো। এক বুক আশার সঞ্চার করে অজান্তা অঙ্কনের রুমের দিকে পা বাড়ালো। ফোন ভাইব্রেটের শব্দে ঘুম ভেঙে গেল অঙ্কনের। অঙ্কন তড়িঘড়ি করে উঠে ফোনের দিকে চোখ পড়তেই বলল, ও শিট, আমার জগিংয়ের সময় পার হয়ে যাচ্ছে আর আমি ঠিকই পাইনি। সব হয়েছে ওই ড্রামাবাজ মেয়েটার জন্য। ওর জন্যেই অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়েছে, যার কারণে আজ আমার জগিং মিস হয়ে গেল। অঙ্কন অজান্তাকে হাজারটা বকা দিতে দিতে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করতেই শ্যাম্পু বা সাবান জাতীয় কিছুর উপর স্লিপ হয়ে ঠাস করে মেঝেতে পড়ে যাওয়ার ফলস্বরূপ অনেকটা ভিজে যাওয়ার সাথে সাথে কোমরেও বেশ চোট পায়। বিরক্তিতে অঙ্কন মুখ থেকে চ জাতীয় শব্দ বের করে বলল, আমি স্পষ্ট বুঝতে পারছি আমার ওয়াশরুমে কেউ এসেছিল, কিন্তু কে হতে পারে? আমার অনুমতি ব্যতীত কারো সাহস হবে না আমার রুমে প্রবেশ করার। ও মাই গড, তার মানে ওই ড্রামাবাজ নোংরা মেয়েটা আমার ওয়াশরুমেও চলে এসেছে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি অজান্তা। এর জন্য তোর কঠিন শাস্তি ভোগ করতে হবে। আই উইল টিচ ইউ এ গুড লেসন, মাইন্ড ইট। একে তো তোর জন্য আজকে জগিং করতে যেতে পারিনি, এখন আবার কোমরে ব্যথা পেতে হলো, আবার ভিজেও গিয়েছি। এখন তো শাওয়ার না নিয়ে বেরো হতে পারবো না, কিন্তু টাওয়েল তো আনিনি। অঙ্কন তাওয়াল নিতে আসবে এমন সময় রুম থেকে কারো পায়ের শব্দ শুনতে পেল। অঙ্কন ভাবছে নিশ্চয়ই সুইটহার্ট এসেছে। সে ওয়াশরুম থেকে হাঁক ছেড়ে বলল, সুইটহার্ট মাই ডার্লিং, আমার টাওয়েলটা একটু দিয়ে যাও তো। অজান্তা ভেবেছিল অঙ্কন ভাই নিশ্চয়ই রুমে থাকবে না। এই আশায় তার গহনাগুলো নেয়ার উদ্দেশ্যে অঙ্কনের রুমে এসে হাজির হয়েছিল, কিন্তু ওয়াশরুম থেকে তীব্র আওয়াজ শুনে বুঝতে পারে তার ধারণা ভুল। সে হাড়ে হাড়ে টের পাচ্ছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এই প্রবাদটার মানে অজান্তা তড়িঘড়ি করে গহনাগুলো নিয়ে রুম থেকে বের হতে যাবে, তার আগে আবারও শুনতে পায়, সুইটহার্ট, কোথায় গেলে তুমি? দাও না আমার টাওয়েলটা। আমার কিন্তু শুধুমাত্র একটা হাফ প্যান্ট পরা। তুমি কি চাচ্ছ আমি হাফ প্যান্ট পরে তোমার সামনে আসি? তুমি টাওয়েল না দিলে আমি সত্যি সত্যি এই অবস্থায় তোমার সামনে চলে আসব। অজান্তা এদিক সেদিক তাকিয়ে বলল, দূর, কি মুসিবতে পড়ে গেলাম। এখন কি করব আমি? আমার কি তাকে সাহায্য করা উচিত? তাছাড়া অঙ্কন ভাই মনে করেছে রুমে তার সুইটহার্ট এসেছে, তাই আমি যদি টাওয়াল দিয়ে আসি তাহলে সে ভাববে সুইটহার্টই দিয়েছে।
অজান্তা আকাশ কুসুম চিন্তা করে তাওয়াল নিয়ে দরজায় নক করলো। অঙ্কনের মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসে। অঙ্কন মুস্কি হেসে বলে, সকাল সকাল সুইটহার্টের প্রেমের বইটা খুলে দিয়ে তাকে প্রেমের অতল সাগরে ভাসিয়ে নিয়ে গেলে কেমন হবে ব্যাপারটা? নিশ্চয়ই খুব বকা দিবে আমাকে, আমার কান মলে দিবে। দিক না, আমিও তো এমনটাই চাই। আমি আবারও সুইটহার্টের আগের মতো শাসন, আদর, ভালোবাসা পেতে চাই। বড্ড মিস করি শাসনগুলো। সে আদর, ভালোবাসা, শাসন পেতে আমাকে যদি এতটুকু দুষ্টুমি করতে হয়, করব আমি। অজান্তা ভেতর থেকে অঙ্কনের কোনো রেসপন্স না পেয়ে আবারও দরজায় নক করার সাথে সাথে অঙ্কন হ্যাসকা টানে তাকে ওয়াশরুমে নিয়ে যেতেই দুজনে ব্যালেন্স হারিয়ে শাওয়ারের নিচে পড়ে যায়। শাওয়ারের নিচে পড়ে দুজনেই কাক ভেজা হয়ে গিয়েছে। অঙ্কন অজান্তার দিকে তাকিয়ে ভাবছে, শুনেছি বাঙালি মেয়েদের নাকি বিয়ের পরে সৌন্দর্য শতগুণ বেড়ে যায়। অজান্তার ক্ষেত্রেও তাই হয়েছে। হয়তো হয়েছে আজকে সম্পূর্ণ অন্যরকম লাগছে, মনে হচ্ছে নতুন কোনো অজান্তাকে দেখছে। কিন্তু কেন? তখনই অঙ্কনের চোখ যায় অজান্তার নোজপিনের দিকে। অঙ্কন বুঝতে পারে অজান্তার সৌন্দর্যের বৃদ্ধির কারণ তার নোজপিন, যা এতদিন তার নাকে ছিল না। হঠাৎ করে নাকফুল পড়েছে, যার কারণে তাকে সম্পূর্ণ অন্যরকম লাগছে। পরক্ষণে অঙ্কন কি হচ্ছে বুঝতে পেরে তড়িঘড়ি করে অজান্তার ওপর থেকে উঠে অজান্তাকে বলল, হাউ ডেয়ার ইউ! তোর সাহস হলো কি করে পারমিশন ছাড়া আমার রুমে প্রবেশ করার? নাকি আমার হাতে মরার স্বাদ জেগেছে তোর? দিব নাকি গুলি করে মাথার খুলি উড়িয়ে? অজান্তা মনে মনে বলল, দাদিমা সব সময় একটা কথা বলে, নরম মাটিতে নাকি কেঁচো লাগে বেশি। তাই আমি যত অঙ্কন ভাইয়ের সামনে দুর্বলতা প্রকাশ করব, অঙ্কন ভাই তত আমাকে আঘাত করবে, অপমান করবে, যেমনটা গতকাল রাতে করেছিল। অজান্তা নিজেকে সংযত করে বলল, আমি ইচ্ছে করে এসেছি নাকি? আপনি নিজেই বারবার টাওয়াল চাচ্ছিলেন, তাই বাধ্য হয়ে আমার আসতে হয়েছে। তুই কি সুইটহার্ট? আমি সুইটহার্টকে টাওয়েল দেওয়ার জন্য ডেকেছি, তোকে নয়। আমি তো আপনার উপকার করতে এসেছিলাম, কিন্তু আপনি যে আমার হাত ধরে টেনে ভেতরে নিয়ে আসলেন, আমাকে ভিজিয়ে দিলেন, এই বেলায় কিছুই না। আর আমি কিছু বলতে গেলেই আপনার সেই চিরচেনা এক ডায়লগ দিবেন, একদম গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। বলি কি, এ পর্যন্ত কয়টা মানুষের গুলি করে মাথার খুলি উড়িয়ে দিয়েছেন? তোর সাহস দেখে সত্যি আমি অনেক অবাক হয়ে যাচ্ছি। এক রাতের ব্যবধানে মুখে খই ফুটতে শুরু হয়ে গিয়েছে। রাতেও তোর চোখে মুখে আমি ভয়ের স্পষ্ট ছাপ দেখতে পেয়েছি, বাট এখন সেই ভয়ের ছাপ নেই। এক রাতেই এত চেঞ্জ? আপনি বাঘ না ভাল্লুক যে আপনাকে ভয় পেতে হবে? হ্যাঁ, আগে ভয় পেয়েছি, কারণ তখন আপনি অন্য পুরুষ ছিলেন, আর এখন আপনি বিয়ে করা বর। আমার বিয়েটা যেইভাবেই হোক হয়েছে তো। বড়মা বলেছে বিয়ের পরে বরের সবকিছু নিজের হয়ে যায়, তাই এটা যেমন আপনার রুম তেমনি আমারও রুম। আর নিজের রুমে প্রবেশ করতে যদি অনুমতি নিতে হয়, তাহলে আপনিও আমার থেকে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করবেন। অঙ্কন কিছু বলতে যাবে তার আগেই রুম থেকে আলিশা হাঁক ছেড়ে বলল, অজান্তা আপু, অঙ্কন ভাইয়া, তোমরা কি করছো ওয়াশরুমে? মাই গড, তোমাদের কি রুমে জায়গা কম পড়েছে যে ওয়াশরুমে গিয়ে রোমান্স করতে হচ্ছে? তোমাদের রোমান্স শেষ হলে তাড়াতাড়ি নিচে আসো, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। আলিশার সাড়া পেয়ে অজান্তা নিজের রুমে গিয়ে চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরে নিচে এসে দেখে সবাই ব্রেকফাস্ট না করে তাদের জন্য অপেক্ষা করছে। অজান্তা ডাইনিং টেবিলে এসে দেখে হরেক রকমের রেসিপি রান্না হয়েছে, যার মোমো গন্ধে পুরো বাড়ি ছড়িয়ে গিয়েছে। অজান্তা মেকি রাগ দেখিয়ে নাতাশা চৌধুরীকে বলল, তোমাকে বারণ করেছিলাম বড়মা কিচেনে যাবে না, তবুও কেন অসুস্থ শরীর নিয়ে রান্না করতে গেলে? তাছাড়া ব্রেকফাস্টে তো ভারী কোনো খাবার খাওয়া হয় না, তাহলে আজ ঘটা করে এত আয়োজন কেন? তোকে হয়তো আমি গর্ভে ধারণ করিনি, কিন্তু সেই ছোটবেলা থেকে মায়ের আদর দিয়ে তোকে বড় করেছি। সেই ছোট্ট মেয়েটা আজ নতুন জীবনের সূচনা করেছে। তার খুশির জন্য আমার এইটুকু কষ্ট কিছুই না। সাধারণত বিয়েতে কত বড় আয়োজন করা হয়, আমরা তো সেই ধরনের কিছুই করিনি, তাই নিজের সামান্য কিছু ট্রাই করেছি। অবশ্য আমি একা করিনি, আলিশা বেবিও সাহায্য করেছে আমাকে। অজান্তা নাতাশা চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, তোমাকে জড়িয়ে ধরলে কেন আমি মায়ের ফিল, আমার মায়ের গন্ধ পাই বড়মা? কেন মনে হয় তুমি আমার গর্ভধারিণী মা? তুই আমার নিজের পেটের মেয়ে, তাই
হয়েছে শান্তি, এবার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেতে বস। আমি তোদের তিনজনকেই নিজের হাতে খাইয়ে দিব, কিন্তু বাবু এখনো আসছে না কেন? মম, ওই যে দেখো ভাইয়া চলে এসেছে। এখন তাড়াতাড়ি খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। ব্রেকফাস্টে আজ এত এত খাবার খেতে পারবো কখনো ভাবিনি। এসব কিছু হয়েছে অজান্তা আপুর জন্য। ধন্যবাদ আপু। হয়েছে, আর এত ধন্যবাদ দিতে হবে না। অঙ্কন চেয়ার টেনে আর চোখে অজান্তার দিকে তাকিয়ে বলল, সকাল সকাল ড্রামা শুরু করে দিয়েছে, ড্রামাবাজ মহিলা একটা। অঙ্কন বসা মাত্রই আঞ্জুমারা চৌধুরী অঙ্কনকে ফিস ফিস করে বলল, হোয়াট হ্যাপেন দাদু ভাই? সকাল সকাল দুজনেরই চুল ভেজা, দাল মে কুছ কালা হ্যায়। অঙ্কন মাথা চুলকাতে চুলকাতে বলল, তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই হয়নি সুইটহার্ট। এরকম দিন আমিও পার করে এসেছি দাদু ভাই। চুলে পাক এমনি এমনি ধরেনি। বিয়ের পরের কয়েকটা মাস হচ্ছে মধু মাস। মধুরাজাদ আর মধুরানীর থেকে মধু সংগ্রহ করবে, এটাই স্বাভাবিক। এতে এত লজ্জা পাওয়ার কি আছে? অঙ্কন প্রসঙ্গ পরিবর্তন করতে বলল, মম কোথায় সুইটহার্ট? তাড়াতাড়ি ব্রেকফাস্ট দিতে বলো তো, আমার একটু তাড়া আছে, বেরোতে হবে আমাকে। বিয়ের পরের দিনই নতুন বউ ছেড়ে কোথায় যাবে দাদু ভাই? ইনভেস্টিগেশনে যেতে হবে সুইটহার্ট। তুমি তো ছুটিতে রয়েছো, তাহলে আবার ইনভেস্টিগেশনে কেন? নতুন নতুন বিয়ে করছো, কোথায় বউকে একটু সময় দিবা, আদর আহ্লাদ করবা, তা নয়তো সেই ছুটছো ইনভেস্টিগেশনে। অন্য অফিসার তো আছে, তারা ঠিক সামলে নিবে। তোমার কাজ কোথাও যেতে হবে না। গ্রাম থেকে কিছু মেহমান আসবে, বিকালে ছোটখাটো বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তুমি কোথাও যাচ্ছ না, বাস। এমনটা হয় না সুইটহার্ট, থানায় 4টা মিসিং ডায়েরি এসেছে বাচ্চা নিখোঁজ হওয়ার, যার ইনভেস্টিগেশনের সম্পূর্ণ দায়িত্ব পড়েছে আমাদের সিআইডি টিমের উপর। আর ডিপার্টমেন্টের আমি একজন সিনিয়র সিআইডি অফিসার হয়ে হাত পা গুটিয়ে বাড়ি বসে থাকতে পারি না সুইটহার্ট। একটার পর একটা বাচ্চা নিখোঁজ হচ্ছে এতিমখানা থেকে, আর আমাদের সন্দেহ এতিমখানার সাথে জড়িত কেউ এই কাজ করেছে। হয়তো সে বাচ্চা পাচারকারীদের সাথেও জড়িত। তাই আরও বাচ্চা মিসিং হওয়ার আগেই আমাদের অপরাধীদের ধরতে হবে। নাতাশা চৌধুরী কিচেন থেকে পায়েসের বাটি নিয়ে আসছিল ডাইনিং এর দিকে। এমন সময় এতিমখানার কথা শুনে অঙ্কনকে জিজ্ঞাসা করল, কোথায় যাবি বাবু? তুই না ছুটি নিলি? কুসুমপুর এতিমখানায় মম। কুসুমপুর এতিমখানার কথা শুনে নাতাশা চৌধুরীর হাত থেকে পায়েসের বাটি নিচে পড়ে বাটিতে থাকা পায়েস মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে যায়। তুমি শুধু শুধু টেনশন করছো বৌমা। তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই হবে না। দেখো আম্মা, কুসুমপুর এতিমখানায় গিয়ে যদি বাবুর অতীত তার সামনে চলে আসে, বাবু যদি ওর নিজের সম্পর্কের সবটা জেনে যায়, আর যদি আমাদের ভুল বুঝে দূরে সরে যায়, তখন কি নিয়ে বাঁচবো আমি? তুমি অযথা টেনশন করছো। তাছাড়া তুমি কোনো অন্যায় তো করোনি। তোমার প্রয়োজন ছিল একটা সন্তানের, আর দাদু ভাইয়ের প্রয়োজন ছিল একটা পরিবার, মা বাবা। দাদু ভাই একটা পরিবার পেয়েছে, তুমি পেয়েছো একটা সন্তান। যদিও তুমি দীর্ঘ 8 বছর পরে একটা মৃত সন্তান জন্ম দিতে সক্ষম হয়েছিলে, কিন্তু সে তো আর পৃথিবীর আলো দেখতে পারেনি। না না আম্মা, আমি মৃত সন্তান জন্ম দেইনি। যদিও চেক আপ করে আমাকে বলা হয়েছিল আমার ছেলে সন্তান হবে, কিন্তু আমার স্পষ্ট মনে আছে যখন আমার জ্ঞান ছিল আমি কন্যা সন্তানের কান্নার আওয়াজ পেয়েছিলাম। অর্থাৎ আমি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম, কিন্তু যখন আমার জ্ঞান ফিরে আসে, নার্স আমার কাছে একটা মৃত ছেলে সন্তান দেয় আর বলে আমি মৃত সন্তান জন্ম দিয়েছি। আমি আগেও আপনাদের বলেছি আম্মা, কিন্তু আপনারা কেউ আমার কথা বিশ্বাস করেননি। উল্টো আমাকে সন্তান হারানোর বেদনায় মানসিক রোগী বলেছেন। বিশ্বাস করেন আম্মা, আমার সত্যিই মেয়ে হয়েছিল, কিন্তু জানি না কার নজর লেগেছিল আমার মেয়ের উপর, আমার পরিবারের উপর। তারা আমার মেয়েকে সরিয়ে তার জায়গায় একটা মৃত ছেলে সন্তান দিয়ে দিল। আর ইমতিয়াজও ভেবেছিল আমি হয়তো 8 বছর পর কোনো মৃত সন্তান মেনে নিতে পারিনি, তাই উল্টাপাল্টা বকেছি, যার কারণে ইমতিয়াজও আমার মেয়েটার কোনো খোঁজ করেনি। বলে কান্নায় ভেঙে পড়লেন নাতাশা চৌধুরী। এখন আর এসব বলে কি লাভ বৌমা? যা হবার হয়েছে। এখন বেশি না বকে তুমি একটু বিশ্রাম নাও। অঙ্কন আর তার টিমের সদস্যরা 5 মিনিট আগে কুসুমপুর এতিমখানায় এসে পৌঁছেছে। এতিমখানায় প্রায় 300-400 বাচ্চা রয়েছে, যার পরিচালনার দায়িত্ব নিয়েছেন স্থানীয় এলাকার চেয়ারম্যান রৌনক হোসেন, এবং তার সাথে কিছু ফাউন্ডেশন যুক্ত রয়েছে।
যা থেকে এতিমখানার বাচ্চাদের জন্য বিভিন্ন অনুদান আর্থিক সহায়তা প্রদান করা হয়। একে একে যখন 4টা বাচ্চা নিখোঁজ হয়ে যায়, তখন রওনক হোসেন নিজে থানায় গিয়ে মিসিং ডায়েরি করে আসে। অঙ্কন এসে রওনক হোসেনকে জিজ্ঞাসা করল, আচ্ছা চেয়ারম্যান সাহেব, এসব হলো কিভাবে? 4টা বাচ্চা কি একসাথে নিখোঁজ হয়েছে নাকি আলাদা আলাদা ভাবে? স্যার, আমি চেয়ারম্যান মানুষ, আমার নানান কাজে ব্যস্ত থাকতে হয়। আমি শুধুমাত্র এতিমখানা পরিচালনা করি, কিন্তু বাচ্চাদের দেখাশোনা করতে রহমত চাচাকে অনেক বিশ্বস্ত একজন লোক। অনেক আগে থেকে এখানে রয়েছে, অর্থাৎ আমার আগে এতিমখানা পরিচালনা করতো আমার বাবা। রহমত চাচা তখন থেকেই এখানে রয়েছে। 2 দিন আগে রহমত চাচা আমাকে ফোন করে বলে যে রাব্বি নামের একটা ছেলেকে অনেকক্ষণ যাবৎ দেখতে পাচ্ছে না। পরে নাকি বেলা জানায় সকাল 10টা নাগাদ রাব্বির দুঃসম্পর্কের কোনো মামা এসে রাব্বিকে নিয়ে গিয়েছে, তবে বিকালের মধ্যে এসে রাব্বিকে আবার দিয়ে যাবে। কিন্তু রাব্বি আর ফিরে আসেনি। বিকাল করে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু আর যখন সবাই রাব্বিকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে, তখন আলিফ নামের ছেলেটা নিখোঁজ হয়ে যায়। 1 মিনিট চেয়ারম্যান সাহেব, এই বেলাকে? অঙ্কনের কথা শুনে পাশ থেকে একটা মধ্যবয়সী মহিলা বলে উঠল, আমি করছি সাহেব। এই বেলা 1 নাম্বারের কুটনি বেডি, একজনের কথা অন্যজনের কাছে লাগানোর কাজ। বেয়াদব একটা মহিলা, ওর মধ্যে কোনো শিক্ষা দীক্ষা নাই, আছে খালি কুটনামি ওনার গুণ। ওর ওই কুটনামির জন্য ওর বর ওরে তালাক দিছে, তাই এখন এই এতিমখানায় এসে উঠিছে। এতিমখানার রান্ধার কাম করে ওই কুটনি বেডি। আমার মনে হচ্ছে ওই কুটনি বেডি নিশ্চয়ই এই কাজের লগে জড়িত আছে। ওই বেডি এই ফুলের মতন বাচ্চাগুলান রে গায়েব করিছে। কিন্তু তুমি কে? আমি রেশমি সাহেব। আমি আগে এই এতিমখানার রান্ধার কাম করতাম, কিন্তু ওই বেলা কুটনি উড়ে এসে জুড়ে বইছে। কে কুটনি আর কে শুটনি সেইটা আমরা ঠিকই বের করে নিব। তোমরা এইটা বলো যে এই কুটনি এই বেলাকে কোথায় পাবো? চেয়ারম্যান সাহেব বলল, স্যার, ওই বেলা ওইখানেই থাকে, তবে আজ সকাল থেকে ওকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি কইছিলাম না সাহেব, ওই কুটনি বেলা এর সাথে জড়িত। আপনারা আসবেন জানতে পারে হয়তো কোন হানে ঘামটি মেরে বসে আছে। আপনি খালি একবার আমারে হুকুম দেন সাহেব, আমি ওই কুটনির চুলের মুঠি ধরে টাইনে নিয়ে আসবানি। তাহলে তো তুমি নিশ্চয়ই জানো বেলা কোথায় গিয়েছে। এখন ঝটপট বলে দাও বেলা কোথায়। রেশমি আমতা আমতা করে বলল, না না সাহেব, আমি কিছু জানি না। ওই রাগের বশে এত কিছু করে ফেলেছি সাহেব। বুঝতে পেরেছি, বেলার প্রতি অনেক ক্ষোভ জমে আছে তোমার। আমারে চোর অপবাদ দিয়ে বেলা আমার জায়গা দখল করেছে সাহেব। ক্ষোভ তো থাকারই কথাই, তবে আমি সত্যিই জানি না এই বেলা কুটনি কনে গিয়ে মরিছে। ঠিক আছে, সমস্যা নেই, আমরা ঠিক জেনে নিব। রেশমি ফিস ফিস করে বলল, ওই বেলা কুটনি যেই হানেই যাক, ওর মুখে যেন ঠাডা পড়ে, ওরে যেন কাল নাগিনী সবল দিয়ে মারে, শয়তান বেডি। রেশমি যদিও ফিস ফিস করে কথাগুলো বলেছেন, তবুও অঙ্কনের কান পর্যন্ত ঠিক পৌঁছে গেছে। অঙ্কন মুস্কি হেসে রেশমির ভাষা ফলো করে বলল, বেডি মাইন্সের শত্রু। আজ বিকেলে ছোটখাটো বৌভাতের অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল, কিন্তু অঙ্কন না থাকায় অনুষ্ঠান ক্যান্সেল করা হয়েছে। অজান্তা অঙ্কনের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় দেখে বেলি তার সমস্ত জিনিসপত্র অঙ্কনের রুমে নিয়ে এসেছে, যা দেখে অজান্তা অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করল, এ কি বেলি, তুমি আমার সব জিনিসপত্র অঙ্কন ভাইয়ের রুমে নিয়ে এসেছো কেন? আমি বলেছি। পাশ থেকে নাতাশা চৌধুরী বললেন, এখন থেকে তোর সবকিছু এখানেই থাকবে। নে, তোর কাপড় চোপড় আলমারিতে গুছিয়ে রাখ। বড়মা, কি হয়েছে তোমার? তোমাকে এমন লাগছে কেন? চোখ ফোলা, নাক লাল হয়ে আছে, নিশ্চয়ই অনেক কান্না করছো। কিন্তু কেন বড়মা? তোমাকে মাঝে মাঝে দেখি লুকিয়ে লুকিয়ে কান্না করো। কিসের এত কষ্ট তোমার বড়মা? বলো না বড়মা। তোমার কষ্টে আমার ভালো লাগে না, আমার কলেজে ছিঁড়ে বেরিয়ে আসতে চায়। বলো না বড়মা, কি হয়েছে তোমার? নাতাশা চৌধুরী কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে আসে। অজান্তা চোখের পানি মুছে তার কাপড় চোপড় আলমারিতে গুছিয়ে রাখছে। এমন সময় একটা ছবির দিকে চোখ পড়তে থমকে যায় অজান্তা। অজান্তা ছবিটা হাতে নিয়ে বলে, আরে এইটা তো আমার নিজেরই ছবি। অজান্তা ভালো করে লক্ষ্য করে দেখে শুধু একটা না, হাজারটা ছবি, যেগুলো দেখে বোঝা যাচ্ছে ছবিগুলো লুকিয়ে তোলা হয়েছে। অজান্তা ভাবছে,
অঙ্কন ভাইয়ের আলমারিতে আমার ছবি, তাও আবার লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু কেন? অঙ্কন ভাই তোমার নিজের ছেলে না, তার সাথে তোমার রক্তের কোনো সম্পর্ক নেই, তাই না বড় মা? কিসব আবল তাবল বকছিস অজন্তা? বাবু আমার নিজের ছেলে, তোকে এসব কথা কে বলছে? এই কাগজটা জানো এটা কিসের কাগজ? জন্ম নিবন্ধনের কাগজ, যেখানে অঙ্কন ভাইয়ের নামের জায়গায় অঙ্কন চৌধুরী নয়, অঙ্কন তালুকদার দেওয়া। আর বাবা তুহিন তালুকদার আর মা নাজমা তালুকদার। আজ যখন তুমি আর দাদিমা গল্প করছিলে তখন সবটা শুনেছি আমি। তখনই আমার মনে সন্দেহ জাগে। আর এই লকারের সমস্ত জিনিস অঙ্কন ভাইয়ের, সেটা আমি আগে থেকেই জানতাম। তাই তুমি যখন ঘুমিয়েছিলে আমি লুকিয়ে তোমার থেকে চাবি নিয়ে এই তালাবদ্ধ ঘরে এসেছিলাম। ব্যাস, এইখানে এসে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। এরপরও তুমি নিশ্চয়ই বলবে না যে অঙ্কন ভাই তোমার নিজের ছেলে? হ্যাঁ, বাবুর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু নিজের জন্ম না দিলে কি মা হওয়া যায় না? সেই ছোটবেলা থেকে বাবুকে আমি মাতৃ স্নেহ দিয়ে বড় করেছি। আমি ভাবতেও পারি না বাবু আমার রক্ত নয়। কিন্তু তুমি বড় বাবা চাইলেই তো অঙ্কন ভাইকে দত্তক নিতে পারতে। তোর বড় বাবার সাথে আমার রিলেশন করে বিয়ে হয়, যা তোর দাদু মানলেও দাদিমা মেনে নিতে পারেনি। পরে সে সত্য দেয়, আমি যদি বিয়ের বছরেই তার বংশের প্রদীপ জ্বালাতে পারি তাহলে সে আমাকে মেনে নিবে। আমাকে ছেলে সন্তানের জন্ম দিতে হবে, কিন্তু 7 বছর চেষ্টার পরেও কোনো সন্তানের মুখ দেখতে পারিনি আমি। কত ডক্টর কবিরাজ দেখিয়েছি, কিন্তু দিন শেষে শূন্য হাতে ফিরেছি। অবশেষে 8ম বছরে আল্লাহ আমার দিকে মুখ তুলে চান। আমি কনসিভ করি, কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হয়েছিল। যেদিন আমার ডেলিভারির ডেট ছিল সেদিন হঠাৎ ইমতিয়াজের জরুরি একটা কাজ পড়ে যায়। অবশ্য ইমতিয়াজ যেতে চায়নি, আমি আমার উপর ভরসা করে ইমতিয়াজকে জোর করে পাঠিয়েছিলাম। এটুকু বলেই থামলেন নাতাশা চৌধুরী। তারপর কি হলো বড় মা? আমাকে ওটিতে নেওয়া হলো। আমার মেয়ে হয়েছিল, কিন্তু আমাকে বলা হয়েছিল আমার ছেলে সন্তান হয়েছে, তবে জীবিত নয়, মৃত সন্তান। প্রচণ্ড ভেঙে পড়ি আমি। কিছুদিন পরে যখন সুস্থ হই তখন ডাক্তার জানিয়ে দেয় আমি কখনো মা হতে পারবো না। এই কথা শুনে তো দাদিমা ইমতিয়াজকে বলে আমাকে ডিভোর্স দিতে, কিন্তু ইমতিয়াজ আমাকে ডিভোর্স দেয় না। এতে আম্মা ইমতিয়াজের উপরও রেগে যায়। তারপর আমরা কুসুমপুরে এতিমখানায় সন্ধান পাই। সেখানে গিয়ে বাবুকে মনে ধরে আমার। আমি তাকে দত্তক নিতে চাই, কিন্তু তোর দাদিমা নিতে নারাজ ছিল। তার এক কথা, দত্তক নিলে ওই ছেলের ঠাঁই হবে না চৌধুরী মঞ্জিলে। আমার কথা অনুযায়ী বাবুকে দত্তক নিতে পারি না। বাবু তখন বাচ্চা ছেলে ছিল, কিছু বোঝার বয়স হয়নি তখন। ও জানে আমরাই ওর বাবা মা, কিন্তু এখানে থেমে থাকেনি। বাবুকে চৌধুরী মঞ্জিলে আনার পর এতটুকু বাচ্চাকে বারবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। কে বা কারা এমন করেছে আমরা বুঝতেও পারিনি। পরে অনেক চিন্তা ভাবনা করে বাবুকে কানাডা পাঠিয়ে দিই আমার বোনের কাছে। আমার বাবু বিডিতে ফেরার সময় তো তুই চৌধুরী মঞ্জিলে ছিলি। এরপরের ঘটনা তো অজানা নয়। হ্যাঁ, কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না। কোন বিষয়? স্কুল কলেজে ভর্তি হওয়ার সময় তো বিভিন্ন কাগজপত্র লাগে, সেখানে অঙ্কন ভাই তার আসল বাবা মার নাম দেখেনি? আমরা টাকা দিয়ে নকল কাগজপত্র বানিয়েছিলাম, যেখানে আমার আর তোর বড় বাবার নাম ছিল। তোর কাছে একটা অনুরোধ, তুই বাবুকে এই বিষয়ে কিচ্ছু বলবি না। কিছু কথা না হয় অজানাই থাক। তুমি চিন্তা করো না বড় মা, আমি অঙ্কন ভাইকে কখনো এই বিষয়ে কিছুই বলবো না। নাতাশা চৌধুরীর অজান্তার কপালে চুমু দিয়ে বলল, রাত 11টা বেজে গিয়েছে, এখন বাবু ফিরল না। ফোনটাও বন্ধ বলছে। জানি না কোথায় আছে এই ছেলেটা। তুমি শুয়ে পড়ো বড় মা, আমি আছি তো। আমি অপেক্ষা করছি অঙ্কন ভাইয়ের জন্য। ঠিক আছে, তুই খেয়ে নে, আর বাবু আসলে খাবার দিস। হ্যাঁ রে বাবা, দিব। তুমি যাও, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আচ্ছা, যাচ্ছি আমি। অজান্তা না খেয়ে ডাইনিং টেবিলে রাখা খাবার গুছিয়ে ফ্রিজে রেখে এসে সোফায় বসে অঙ্কনের জন্য অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতে সবে অজান্তার চোখ লেগে এসেছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। অজান্তার দরজা খুলে দেখে অঙ্কন এসেছে, কিন্তু তাকে অনেক বিধ্বস্ত দেখাচ্ছে। এলোমেলো চুল, গায়ে পরিধানকৃত শার্ট ও এলোমেলো লাল চোখ, মনে হচ্ছে কান্না করার ফলে এমন হয়েছে। অঙ্কন দরজার বাইরে থেকে জিজ্ঞাসা করলো, এখনো ঘুমোসনি কেন? ছি ছি ছি, অঙ্কন ভাই আপনি সিগারেট খেয়েছেন? এতটা অধপতন ঘটেছে আপনার? মাই লাইফ মাই রুলস, আমার যা খুশি তাই করব। তোর কোনো প্রবলেম আছে? আর তোর প্রবলেম থাকলেও আমার কিছু যায় আসে না।
বলে অজান্তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের রুমে চলে যায় অঙ্কন। অজান্তা দরজা বন্ধ করে দিয়ে কিচেনে গিয়ে এক গ্লাস ঠান্ডা শরবত করে নিয়ে আসে অঙ্কনের জন্য। কিন্তু রুমে এসে দেখে অঙ্কন রুমে নেই। তিনি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে সুখে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছেন। অজান্তা সোজা গিয়ে অঙ্কনের ঠোঁট থেকে সিগারেট টান দিয়ে নিচে ফেলে দিয়ে বলে, কি সমস্যা আপনার? তো কোথায় থাকবে? তোর সব জিনিসপত্র আমার রুমে কেন? আপনি হয়তো জানেন না, কিন্তু আমি ঠিকই জানি। বরের জিনিসপত্র যেখানেই থাকবে, বউয়ের জিনিসপত্র সেখানেই থাকবে। এটাই স্বাভাবিক, তাই না? অঙ্কন কিছু বলার আগেই অজান্তা বলল, অন্য ছেলেরা অফিস থেকে ফিরে বউকে জড়িয়ে ধরে ক্লান্তি দূর করে, কিন্তু আপনি তো সাধু সন্ন্যাসী, বউয়ের ধারে কাছেও ঘেসবেন না। তাই আপনার জন্য ঠান্ডা শরবত করে এনেছি, নিন নিন, শরবত পান করে ক্লান্তি দূর করুন। আই ডোন্ট নো, নো নিড। অবশ্যই প্রয়োজন আছে। তুই কিন্তু একটু বেশি বকছিস অজান্তা। আমার সামনে থেকে যা, নয়তো একদম গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। থাক ভাই, খুলি উড়ানোর কোনো প্রয়োজন নেই। আপনি ফ্রেশ হন, আমি উপরে আপনার জন্য খাবার নিয়ে আসছি। অজান্তা খাবার নিয়ে এসে দেখে অঙ্কন শাওয়ার নিয়ে লুঙ্গি পড়েছে, যা দেখে অজান্তার হাসি কিছুতেই থামছে না। অজান্তাকে হাসতে দেখে অঙ্কন ধমক দিয়ে বলল, ফ্রিতে সার্কাস দেখেছিস নাকি? আপনি লুঙ্গি পরেছেন? আগে তো কখন আপনাকে লুঙ্গি পরতে দেখিনি। অজান্তা অঙ্কনকে খাবার দিয়ে সেখানেই দাঁড়িয়ে রয়েছে। সেও রাতে খায়নি, মনে হচ্ছে পেটের মধ্যে ক্ষুধায় হরতাল শুরু করে দিয়েছে। অজান্তা ভাবছে, আমাকে একটু খাইয়ে দিলে অঙ্কন ভাইয়ের কি জাতমান চলে যেত। অজান্তার মুখের কথা মুখে থাকতেই অঙ্কন জিজ্ঞেস করল, কেন, তুই কি চোখে কম দেখিস? লুঙ্গি আমি প্রতি রাতেই ঘুমাতে যাওয়ার আগে পরি। তুই নিশ্চয়ই আমার সাথে ঘুমাস না, যে তাই দেখতে পাবি। আর গরমকালে লুঙ্গি মানেই এসি। লুঙ্গি থাকলে এসি চালানোর কোনো প্রয়োজন হয় না। এখন বেশি কথা না বলে খাবার রাখ আর বিদায় হ। রাতে খেয়েছিস তুই? ব্যাস এইটুকু কথায় অজান্তার মনে যেন প্রেমের বইটা বইতে শুরু করলো। অজান্তা অনেকটা অভিমানে সুরে বলল, আমার ক্ষুধা নেই। আমি জিজ্ঞেস করেছি খেয়েছিল কিনা, ক্ষুধা আছে কি নেই এটা জিজ্ঞেস করিনি। বেশ অপমান বোধ করে অজান্তা। অজান্তা ভাবছে রুম থেকে বেরিয়ে যাবে, কিন্তু তার আগেই অজান্তাকে অবাক করে দিয়ে অঙ্কন এক লোকমা খাবার অজান্তার মুখের সামনে তুলে ধরে, যা দেখে খুশিতে অজান্তার চোখে পানি চলে আসে। অজান্তা আবেগে আপ্লুত হয়ে জিজ্ঞেস করে, আমাকে ভালোবাসেন অঙ্কন ভাই? দেখতে দেখতে কেটে গেল কয়েকদিন। কেসের ইনভেস্টিগেশন চলছে, কিন্তু কাঙ্ক্ষিত কোনো তথ্য বা প্রমাণ এখনো পাওয়া যায়নি। অঙ্কন এতিমখানার সব বাচ্চাদের চকলেট দিয়ে তাদের মনোরঞ্জন করার পর তাদের জিজ্ঞাসা করছে তারা কিছু জানে বা দেখেছে কিনা। এমন সময় অঙ্কনের ফোন বেজে উঠল। অঙ্কন কল রিসিভ করে বলল, হ্যাঁ ঈশান বলো, ওই দিকের কি খবর, কিছু জানতে পেরেছো কি? হ্যাঁ স্যার, এতিমখানা থেকে 3 কিলো দূরে একটা জঙ্গল রয়েছে। ওই জঙ্গলে বেলা নামের মহিলাটার লাশ পাওয়া গেছে। আমরা আশেপাশে লোকদের ছবি দেখে জিজ্ঞেস করেছি, তারা নিশ্চিত করেছে এটা বেলার লাশ। মনে হচ্ছে মাথায় আঘাতের ফলে এর মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে সেটা তো ফরেনসিক রিপোর্ট এলে জানা যাবে। তুমি এক কাজ করো, লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও। জি স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তবে স্যার, একটা বিষয় আমার মাথায় কিছুতেই ঢুকছে না। আমরা তো বেলাকেই সন্দেহ করেছিলাম, আর আশ্চর্যজনকভাবে সেই বেলাই খুন হয়ে গেল। কিন্তু কেন? বেলা নিশ্চয়ই এমন কিছু জানতে পেরেছিল বা দেখেছিল যা খুনির জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। ব্যাস, তারা পথের কাঁটা সরিয়ে দিয়েছে। এই বেলা বেঁচে থাকলে আমাদেরকে অনেক তথ্য দিয়ে সহায়তা করতে পারত, কিন্তু কোনো ব্যাপার না। এই বেলায় আমাদের পৌঁছে দিবে আসল অপরাধী পর্যন্ত। তুমি ফরেনসিক ল্যাবে চলে যাও, আমিও আসছি। ঠিক আছে স্যার। হ্যাঁ, উক্টর রবিন কিছু জানতে পারলেন? হ্যাঁ অঙ্কন, আনুমানিক 4 ঘন্টা আগে বেলা মারা গিয়েছে। তবে এই বেলার মৃত্যু আঘাতের ফলে হয়নি। তাহলে কিভাবে হয়েছে? বিষের কারণে। বেলাকে বিষ দিয়ে মারা হয়েছে। এই দেখো, ওর ঠোঁট গলা কেমন নীল হয়ে গিয়েছে। আমি হয়তো খুনিকে এটা বলতে পারবো না, কিন্তু বেলাকে বিষ কে দিয়েছে সেটা বলতে পারবো। ডক্টর রবিনের কথা শুনে ঈশান বলল, কিভাবে স্যার? এই যে এই পানির বোতলটা, যেটা বেলার লাশের কাছে পড়েছিল, আমি এই বোতলে দুজনের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। যার একটা বেলার ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করছে, আরেকটা ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সেই ব্যক্তি যে বেলাকে এই বিষ দেওয়া পানি খেতে দিয়েছিল।
অঙ্কন বলল, এবার আমার কাছে বিষয়টা একদম পানির মতো পরিষ্কার হয়ে গেল। মানে কেউ বেলাকে জঙ্গলে ডাকে, এরপর বেলা যখন জঙ্গলে যায় তখন কেউ বেলাকে পেছন থেকে মাথায় ভারী কিছু দিয়ে বাজেভাবে আঘাত করে। বেলা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে, তার পানির তেষ্টা পায়, শেষবারের মতো হয়তো পানি খেতে চেয়েছিল, আর তখনই কেউ বেলাকে এই বিষ মিশ্রিত পানির বোতল দেয়, আর যার ফলে বেলার মৃত্যু ঘটে। একদম ঠিক বলেছ অঙ্কন, বেলার সাথে এমনটাই হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট যখন পাওয়া গিয়েছে, খুনিকেও খুব সহজে আমরা ধরে ফেলবো। কাল সকালে আবারও আমাদের কুসুমপুর এতিমখানায় যেতে হবে। ওই এতিমখানাতেই লুকিয়ে রয়েছে সব রহস্যের সমাধান। অফিসের কাজ শেষ করে বাড়ি ফেরার সময় অঙ্কন দেখল একজন ঝালমুড়ি বিক্রেতা ঝালমুড়ি বিক্রি করছে। অঙ্কন ভাবল, ড্রামাবাজ মেয়েটা ঝালমুড়ি খুব পছন্দ করে। ঝালমুড়ি পেলে যেন দিন দুনিয়া সব ভুলে যায়। কি সব অখাদ্য গিলে মেয়েটা! সব অখাদ্য খাওয়ার ফলে শরীরের এই অবস্থা। মনে মনে অজান্তাকে 1000টা বকা দিয়ে অঙ্কন 100 টাকার ঝালমুড়ি নিয়ে বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছালো। অঙ্কন ভেবেছিল হয়তো অজান্তা তার ফেরা অবধি অপেক্ষা করবে, কিন্তু কলিং বেল পেয়ে দরজা খুলে দিল নাতাশা চৌধুরী। যা দেখে অঙ্কন বলল, মম, তুমি এখনো জেগে রয়েছো কেন? জেগে না থাকলে দরজা খুলে দিত কে শুনি? কেন, তোমার আদরের মেয়ে অজান্তা কোথায়? অজান্তা বলল যে ওর নাকি শরীর খারাপ লাগছে, তাই আমি ওকে রুমে পাঠিয়ে দিয়েছি। অঙ্কন বলল, শরীর খারাপ টারাপ কিছু না, সব ওর ড্রামা। মানে কি বলতে চাইছিস বাবু? কিছু না মম। ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে মম। অঙ্কন রুমে এসে দেখলো অজান্তা ব্যালকনিতে বিছানা করেছে। হঠাৎ অঙ্কনের দিকে চোখ পড়া মাত্রই এক হাত ঘোমটা টেনে দিল, যা দেখে অঙ্কন মুচকি হেসে বলল, বাব্বা, মহারানীর রাগ এখনো কমেনি? অঙ্কন ব্যালকনিতে গিয়ে বলল, কি মজার ঝালমুড়ি রে অজান্তা, আমার জীবনেও এমন মজার ঝালমুড়ি আমি খাইনি। আজ রাতে ঝালমুড়ি দিয়েই ডিনারের কাজ সম্পন্ন করব। ঝালমুড়ির কথা শুনে অজান্তার জিহ্বা লক লক করছে। এমনিতেই ঝালমুড়ি তার খুব পছন্দের। অজান্তা সামান্য একটু ঘোমটা সরিয়ে দেখলো অঙ্কন সত্যি সত্যি ঝালমুড়ি খাচ্ছে। অজান্তার মন চাচ্ছে ছো মেরে অঙ্কনের হাত থেকে ঝালমুড়ি নিয়ে খাওয়া শুরু করতে, কিন্তু না, সে এতটাও নির্লজ্জ নয়। মুহূর্তের মধ্যেই অজান্তার চোখ ভিজে এলো। মনে পড়ে গেল সেদিন রাতের ঘটনা। অজান্তা যখন আবেগে আপ্লুত হয়ে অঙ্কনকে জিজ্ঞেস করেছিল, আমাকে ভালোবাসেন অঙ্কন ভাই? উত্তরে অঙ্কন ভাতের লোকমাটা অজান্তার মুখের সামনে থেকে নিয়ে নিচে খেয়ে ফেলে বলল, সামান্য এক লোকমা ভাত খাইয়ে দিতে চেয়েছি আর ভেবেছিস আমি তোকে ভালোবাসি? থাক, প্রয়োজন নেই তোকে খাইয়ে দেওয়া। এবার নিশ্চয়ই তোর প্রশ্নের উত্তর পেয়ে গেছিস। না, উত্তর পাইনি। আমি আপনাকে জিজ্ঞেস করেছি ভালোবাসেন কিনা, ইয়েস অর নো। তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। এই মুহূর্তে তোর মুখও দেখতে ইচ্ছে হচ্ছে না আমার। সরে যা আমার সামনে থেকে। মুহূর্তের মধ্যে অজান্তা কোমল হৃদয় ব্যথিত হয়ে ওঠে। অজান্তা টলমলে চোখে বলল, ঠিক আছে, দেখতে হবে না আমার মুখ আপনাকে। এরপর থেকে অজান্তা অঙ্কনকে এড়িয়ে চলছে, তার সামনেও আসছে না। ভুলবশত চোখাচোখি হয়ে গেলে তৎক্ষণাৎ ঘোমটার আড়ালে নিজেকে লুকিয়ে রাখছে। পুরনো কথা মনে করে ঘোমটার আড়ালে চোখের পানি মুছে নিল অজান্তা, যা অঙ্কনের চোখ এড়ালো না। অঙ্কন অজান্তাকে শুনিয়ে শুনিয়ে বলল, কেউ তো আর ঝালমুড়ি খাচ্ছে না, কি আর করার, আমি নিজেই সবটা খেয়ে ফেলি। অঙ্কনের কথা শুনে অজান্তা সমস্ত লজ্জা ভুলে সো মেরে অঙ্কনের হাত থেকে ঝালমুড়ি নিয়ে দিল এক দৌড়, যা দেখে অঙ্কন হো হো করে হেসে উঠল। রাত 11টা। অজান্তা ঘুমানোর জন্য ব্যালকনিতে বিছানা ঠিকঠাক করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। এমন সময় অঙ্কন ব্যালকনিতে উপস্থিত হয়। অঙ্কনকে দেখা মাত্র হায় আল্লাহ বলে অজান্তা মাথায় ঘোমটা টেনে নিজেকে আড়াল করে নেয়। অঙ্কন বিরক্তিতে মুখ থেকে চ জাতীয় শব্দ বের করে বলল, ড্রামাবাজ মহিলা, দয়া করে তোর ড্রামা বন্ধ কর। এমন ভাব করছিস যেন তোর সামনে স্বয়ং তোর ভাসুর এসেছে, তাকে দেখে নিজেকে ঘোমটার আড়ালে নিয়ে গিয়েছিস। আপনি নিজেই বলছেন আপনাকে যেন আমার মুখ না দেখাই, তার জন্যই তো এই অভিনব পদ্ধতি অবলম্বন হয়েছে। এতে আপনার সমস্যা কোথায় আমি বুঝতে পারছি না। তাছাড়া আপনার এখানে কি চাই? তোকে মানে এখানে তোর শুতে হবে না, বিছানায় চল। এমনিতেই বেলকনিতে শুয়ে শুয়ে জ্বর ঠান্ডা বাঁধিয়ে নিয়েছিস, বড় কোনো রোগ বাঁধানোর আগে
বিছানায় চল। মরে গেলেও যাব না আমি। আপনার করা অপমানের কথা ভুলিনি আমি। ঠিক আছে, তোর যাওয়া লাগবে না, আমি নিজেই তোকে নিয়ে যাচ্ছি বলে অঙ্কন অজান্তাকে কোলে তুলে নেয়। ফজরের আজানের মিষ্টি ধ্বনি কর্ণপাত হতেই ঘুম হালকা হয়ে গেল অজান্তার। অজান্তার মনে হচ্ছে সে কোনো শক্ত পাথর ব্যবহার করেছে তার বালিশ হিসেবে। পরক্ষণে অজান্তা বুঝতে পারে তার বালিশ হিসেবে ব্যবহৃত জিনিসটা কোনো পাথর নয়, স্বয়ং তার বর সিআইডি অফিসার অঙ্কন চৌধুরীর বুক। তখনই অজান্তার মনে পড়ে যায় রাতের ঘটনা। অজান্তা বিছানায় আসবে না বলতেই অঙ্কন তাকে কোলে তুলে নেয়। অজান্তা অঙ্কনের কোল থেকে নামার জন্য ছটফট করলে অঙ্কন ফট করে অজান্তার কপালে চুমু দিয়ে দেয়। ব্যাস, অজান্তার সারা শরীরে বিদ্যুৎ গতিতে শিহরণ বয়ে যায়। মুহূর্তের মধ্যেই সে যেন কাঠের পুতুলে পরিণত হয়ে যায়। একদম বিড়াল ছানার মতো অঙ্কনের বুকে লেপ্টে পড়ে থাকে অজান্তা। অঙ্কন তাকে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও তার পাশে শুয়ে পড়ে। অবশ্য শোয়ার আগে অঙ্কন মাঝখানে কোলবালিশ দিয়েছিল, কিন্তু অজান্তা দেখলো কোলবালিশ নিচে পড়ে রয়েছে আর অজান্তা পড়ে রয়েছে অঙ্কনের বুকে। অজান্তা অঙ্কনকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, ইস, আমার ব্ল্যাক ডায়মন্ডটা। আমি খুব ভালো করেই জানি ব্ল্যাক ডায়মন্ড আপনি আমাকে ভালোবাসেন। আমি খুব ভালো করেই জানি ব্ল্যাক ডায়মন্ড আপনি আমাকে ভালোবাসেন, আর সেই ভালোবাসার গভীরতা অনেক বেশি। আপনি আমার সাথে যা যা করেছেন সবটা আপনার অভিনয়। কোনো এক অজানা কারণে আপনি আমাকে দূরে সরিয়ে রেখেছেন। আমার মতো আপনারও প্রেমের বইটা অনেক আগেই খুলেছে, আর খুব শীঘ্রই আপনি নিজের মুখে বলবেন, হ্যাঁ অজন্তা, তোমার মতো আমারও প্রেমের বইটা খুলে গেছে। 7-5 ভেবে অজান্তা বিছানা ছেড়ে উঠতে যাবে, তার আগেই শাড়িতে টান পায়। অজান্তা দেখে তার শাড়ির আঁচলের কিছু অংশ অঙ্কনের পিঠের নিচে রয়েছে। অজান্তা এসে আবারও অঙ্কনকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড, আপনি কালা আমি ধলা, আমাদের পোলাপাইন কি কালা ধলার সংমিশ্রণে বেগুনি কালারের হবে? বুকের উপর ভারী কিছু অনুভব করতে অঙ্কনের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখে অজান্তা তার বুকের উপর বিড়াল ছানার মতো লেপ্টে রয়েছে, যা দেখে অঙ্কনের ইচ্ছে হয় না অজান্তাকে জাগাতে। সে চোখ বুজে ঘুমের ভান ধরে পড়ে থাকে, কিন্তু অজান্তার আজগুবি কথা শুনে সে আর স্থির থাকতে পারে না। অঙ্কন এক ঝটকায় অজান্তাকে নিজের থেকে সরিয়ে ধমক দিয়ে বলে, হোয়াট দ্য হেল আর ইউ? অঙ্কনের ধমকে অজান্তা ভয় পাওয়ার পরিবর্তে দাঁত কেলিয়ে বলে, বলেন না অঙ্কন ভাই, আমাদের পোলাপাইন কি বেগুনি কালারের হবে? এই জন্যই কথাই বলে বানরদের বেশি লাই দিতে নেই। বেশি লাই পেয়ে তারা ঠিক এইভাবে মাথায় উঠে নাচতে শুরু করে। অনেক নেচেছিস, এবার নাম আমার বিছানা থেকে। অজান্তা বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে যেতে গিয়ে ফিরে এসে অঙ্কনের দুগালে 2টা চুমু দিয়ে বলল, আমি কখনো কারোর কাছে ঋণী থাকি না। আপনি রাতে আমাকে একটা চুমু দিয়েছিলেন, তাই এখন আমি সুদ সহ 2টা ফেরত দিলাম। হিসাব একদম বরাবর। বলে অজান্তা ওয়াশরুমে চলে গেল। অজান্তার যাওয়ার পানে তাকিয়ে অঙ্কন বলল, আমিও দেনাদার হয়ে থাকতে পছন্দ করি না। পাওনাদারকে তার পাওনা ঠিক সময় পরিশোধ করে দিতে পছন্দ করি। বলে আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমালো অঙ্কন। অজান্তা ফজরের নামাজ আদায় করে নিচে এসে দেখো নাতাশা চৌধুরী কিচেনে রান্না করছে। অজান্তা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এ কি বড় মা, এত সকাল সকাল তুমি কিচেনে কেন? তোমার ক্ষুধা লেগেছে আমাকে বলতে পারতে, আমি নাস্তা তৈরি করে দিতাম। তুমি শুধু শুধু কষ্ট করে এত সকাল সকাল উঠতে গেলে কেন? আমাদের এক জায়গায় যেতে হবে অজান্তা, তার জন্যই সকাল সকালে রান্না বসিয়েছি। তোর দাদিমারও যাওয়ার কথা ছিল, কিন্তু ওনার নাকি হুট করে মাথা ব্যথা শুরু হয়েছে, তাই আমি আর তুই যাবো। তুই দাঁড়িয়ে না থেকে আমার কাছে হাত লাগা, আবার বিকেলের মধ্যে ফিরতে হবে তো। ঠিক আছে বড় মা, বলো কি করতে হবে আমাকে? তুই ছোলার ডালটা ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দে, আমি লুচির জন্য ময়দা মেখে রাখি। বাবু কিছুদিন থেকে লুচি আর ছোলার ডাল খেতে চাইছে, তাই ভাবলাম আজ বাবুর পছন্দের লুচি আর নারকেল দিয়ে ছোলার ডাল করি। ঠিক আছে বড় মা, তাহলে আজকে সকালের নাস্তা একদম জমে ক্ষীর হবে। তোমার হাতে লুচি আর ছোলার ডাল, উফ, এখনই জিভে জল চলে এসে গেছে। হয়েছে হয়েছে, এত আলু দিতে হবে না। অজান্তা আর নাতাশা চৌধুরী রান্না করছে, এমন সময় সেখানে বেলি উপস্থিত হয়। বেলিকে দেখে নাতাশা অজান্তাকে বলল, তুই এখন যা, রেডি হয়ে নে, রান্না প্রায় হয়ে এসেছে, বাকিটা আমি আর বেলি করে নিচ্ছি। ঠিক আছে বড় মা। মম, সকাল সকাল সাজগোজ করে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ বাবু, তোর বিথি আন্টিকে চিনিস না?
হ্যাঁ, কি হয়েছে বিথি আন্টির? ও নাকি 2 দিন আগে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় পায়ে বাজেভাবে আঘাত পেয়েছে। হসপিটালে ছিল, এখন নাকি একটু সুস্থ, তাই বাড়িতে রেখে ট্রিটমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, যাও তাহলে, দেখে আসো। তোমার বান্ধবীকে? বলছিলাম কি বাবু, তুই কি গাড়ি করে যাবি? না মম, গ্রামে ছোট ছোট রাস্তা, গাড়ি যায় না, বাইকে করে যাব। কেন, কি হয়েছে মম? তোর ড্যাড গাড়ি নিয়ে বেরিয়েছে, এখন আমরা কিভাবে যাব বুঝতে পারছি না। এক কাজ করো মম, বাসে করে চলে যাও। আমিও বাসে করে যাবো ভাবছিলাম, কিন্তু অজান্তা তো বাসে জার্নি করতে পারে না, মেয়েটার মাথা ঘুরে বমি পায়। ওর জন্যই তো, না হলে আমার কোনো সমস্যা ছিল না। অজান্তাও যাবে? বলতেই অঙ্কনের চোখ যায় সিঁড়ি বেয়ে নেমে আসা নববধূর দিকে। ফর্সা গায়ে কালো জামদানি শাড়িটা একদম ফুটে রয়েছে, কোমর পর্যন্ত কোকড়ানো চুলগুলো যেন সমুদ্রের ঢেউ খেলে যাচ্ছে। মুখে নেই কোনো ভারী মেকআপ। মেয়েদের চোখে কাজল দিলে মায়াবী লাগে, কিন্তু এই মেয়ে কখনো কাজল পরে না। চোখে আইলাইনার আর ঠোঁটে সামান্য একটু লিপস্টিক, ব্যাস এতেই যেন তার শ্বাস পরিপূর্ণ হয়ে উঠেছে। অঙ্কনের কাছে মনে হচ্ছে সিঁড়ি দিয়ে ফুটন্ত কোনো গোলাপ নেমে আসে। অঙ্কন অজান্তার দিকে তাকিয়ে হুট করে পড়ে উঠল। মম, তোমরা বরং আমার বাইকে চলো, আমি তোমাদের ড্রপ করে দিব। অজান্তা এগিয়ে এসে বলল। আমি আপনার সাথে যাব না ব্ল্যাক ডায়মন্ড। অঙ্কন তেড়ে এসে বলল। বেশি পাকনামি করলে একদম গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। আমি বাইরে ওয়েট করছি, তাড়াতাড়ি মমকে নিয়ে আয়। অঙ্কন যাওয়ার পানে চেয়ে অজান্তা ব্যঙ্গ করে বলল। একদম গুলি করে খুলি উড়িয়ে দিব। আসিস গুলি করে খুলি উড়িয়ে দিতে, তোর লুঙ্গি পরা ছবি ভাইরাল করে দিব, হা হা হা। বিথি খন্দকার, পেশায় একজন শিক্ষিকা। তার প্রথম স্বামী অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পর পারিবারিকভাবে রেদওয়ান নামের একজন বিশিষ্ট শিল্পপতির সাথে বিয়ে হয়। রেদওয়ানের প্রথম স্ত্রী একজন মেয়ে রয়েছে। সে একদম দু চোখে বিথিকে সহ্য করতে পারে না। 2 দিন আগে বিথি কলেজে যাওয়ার জন্য তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নামছিল। হঠাৎ করে কোনো পিচ্ছিল জাতীয় কিছুর উপর স্লিপ করে সে পড়ে যায়, যার কারণে মাথায় ও পায়ে আঘাত পায়। বিধির ধারণা কেউ ইচ্ছাকৃতভাবে তাকে আঘাত করার জন্য এই কাজ করেছে। যদিও সে জানে এই কাজ করেছে, তবুও কিছু না বলে মুখ বুজে সবটা সহ্য করে নিয়েছে। বিধি এখন একটু সুস্থ, যার কারণে বাসায় নিয়ে আসা হয়েছে। তুলি নামের এক নার্সকে রাখা হয়েছে তার দেখভালের জন্য। তুলি তাকে মেডিসিন দিচ্ছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। কলিং বেলের আওয়াজ শুনে বিধি বলল। নিশ্চয় কাজের মেয়েটা এসেছে। বিধি উঠতে গেলে তুলি বলল। আরে আরে ম্যাম, আপনি উঠছেন কেন? এখনো পরিপূর্ণভাবে সুস্থ হননি আপনি। আপনি শুয়ে থাকুন, আমি গিয়ে দেখছি কে এসেছে। তোমাকে রাখা হয়েছে আমার দেখভালের জন্য, তুমি বাসার কাজ করবে, এটা কেমন দেখায়? দেখুন ম্যাম, মানুষ মানুষের জন্য। আমি যদি এইটুকু আপনার জন্য না করতে পারি, তাহলে কেমন মানুষ আমি? ঠিক আছে, তাহলে এই খাবারটাও নিয়ে যাও, আমি আর খেতে পারছি না। তুমি বরং খাবারটা বাহিরে ডাস্টবিনে ফেলে দাও, না হলে রেদওয়ান এসে বকাঝকা করবে। কেন খাবার না খেয়ে রেখে দিয়েছি এজন্য। ঠিক আছে ম্যাম। তুলি এক হাতে খাবার প্লেট নিয়ে অন্য হাতে দরজা খুলে নাতাশা চৌধুরীকে দেখা মাত্রই চমকে ওঠে, যার ফলে তার হাতে রাখা খাবারের প্লেট নিচে পড়ে যায়। তুলি এক হাতে খাবারের প্লেট নিয়ে অন্য হাতে দরজা খুলে নাতাশা চৌধুরীকে দেখা মাত্রই চমকে ওঠে, যার ফলে তার হাতে রাখা খাবারের প্লেট নিচে পড়ে যায়। নাতাশা চৌধুরী অবাক হয়ে জিজ্ঞেস করল। এ কি মেয়ে, কি হলো তোমার? আমাকে দেখে এভাবে চমকে উঠলে কেন? চিনো আমাকে? তুলি তৎক্ষণাৎ নাতাশা চৌধুরীর পা জড়িয়ে ধরে বলল। আমাকে আপনি ক্ষমা করে দিন ম্যাম, আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি, কিন্তু কথায় আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আমার ক্ষেত্রেও সেই রকমই হয়েছে। কখন যে আমার করা ক্ষুদ্র ক্ষুদ্র অন্যায়গুলো ধীরে ধীরে পাহাড় সমতুল্য হয়ে গিয়েছিল, আমি টেরও পাইনি। আমার করা পাপের ফল আমার সন্তানেরা ভোগ করছে। এক মায়ের মুখে হাসি ফুটাতে গিয়ে অন্য মায়ের মুখে হাসি কেড়ে নেওয়ার জন্য সৃষ্টিকর্তা আমার নিজের মুখের হাসি কেড়ে নিয়েছে। জানি আমার অপরাধের কোনো ক্ষমা হবে না, তবুও ম্যাম পারলে আমাকে ক্ষমা করে দিবেন। এতগুলো বছর আমি শান্তিতে ঘুমাতে পারিনি। আমার করা অন্যায় আমাকে ঘুমাতে দেয়নি, প্রতিনিয়ত আমাকে কুরে কুরে খাচ্ছিল। অবশেষে আজ আপনার দেখা পেলাম, প্লিজ আমাকে ক্ষমা করবেন ম্যাম। নাতাশা চৌধুরী পা ছাড়িয়ে বললেন। আরে আরে, কি করছো কি তুমি? কি আবল তাবল বকছো? তাছাড়া আমি তোমাকে চিনিও না।
তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার জানা মতে তুমি আমার কোনো ক্ষতি করনি, তুমি হয়তো অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছো। আমি সেই পাপী যে কিনা একজন মায়ের থেকে তার সন্তান কেড়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমি আপনার মেয়েকে আপনার থেকে কেড়ে নিয়েছিলাম। তার মানে আমি ঠিক ছিলাম, আমি সেদিন মৃত সন্তানের জন্ম দেইনি। হ্যাঁ ম্যাম, 5 বছর ধরে আমার কাজিন নিঃসন্তান ছিল। শুধুমাত্র একটা সন্তানের জন্য প্রতিনিয়ত শ্বশুরবাড়ির সবার কাছে নির্যাতনের শিকার হতো। এমনকি ওর স্বামী ওকে ডিভোর্স দিতে চেয়েছিল। একদিন হসপিটালে এসে ও আমার হাত জোর করে বলে ওকে যেন একটা বাচ্চা চুরি করে দেই, এতে যদি কোনোভাবে ওর সংসারটা টিকে যায়। আমি প্রথমে রাজি হইনি, পরে ও আমাকে নানাভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে। এক পর্যায়ে আমি রাজি হই। আমার টার্গেট ছিল কোনো বড়লোকের সন্তান চুরি করা। আমার কাজিনকে কথা দেওয়ার 2 দিন পরে আপনি হসপিটালে এডমিট হন। খোঁজ নিয়ে জানতে পারি আপনারা অনেক বড়লোক, কিন্তু আপনিও 8 বছর নিঃসন্তান থাকার পরে একটা বাচ্চার মুখ দেখতে যাচ্ছেন। যখন এটা জানতে পারলাম তখন আমার সিদ্ধান্ত থেকে আমি সরে আসি। কিন্তু বিপত্তি ঘটে আপনার মেয়ে হওয়ার পর। ডক্টর যখন সমস্ত ফর্মালিটি পূরণ করে চলে যায়, তখন আমি আর মীরা একজন নার্স থাকি ওখানে। কিছুক্ষণ পরে একজন ওয়ার্ড বয় এসে জানায় মীরাকে নাকি কেউ ডাকছে। মীরা যাওয়ার পর কোথা থেকে একজন মহিলা এসে আমাকে বলে আমি যেন আপনার মেয়েকে সরিয়ে তার জায়গায় কোনো মৃত সন্তান রাখি। ব্যাস, এইটুকু কাজের জন্য যে আমাকে 50,000 টাকা দিতে চায়। টাকা দেখে আমার মধ্যে লোভসত্তা জাগ্রত হয়। একদিকে কাজিনের মুখের হাসি, অন্যদিকে 50,000 টাকা। আমি কিছু না ভেবে রাজি হয়ে যাই। অবশ্য আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম মেয়েটাকে সরিয়ে তার কি লাভ হবে। সে বলেছিল আদর ব্যাপারী হয়ে আমি যেন জাহাজের খবর না রাখি। এটাও বলেছিল আমি যদি কারো কাছে এই বাচ্চা চুরির ব্যাপারে কিছু বলি তাহলে আমাকে প্রাণে মেরে দেবে। নাতাশা চৌধুরী চোখের পানি মুছে বলল, তারপর কি হলো? কোথায় আমার মেয়েটা? এখনো বেঁচে আছে কি? আমি আমার কাজিনকে বাচ্চাটা দিয়ে আসি। বাচ্চা পেয়ে অনেক খুশি হয়েছিল মেয়েটা। ভেবেছিলাম হয়তো তার সংসারটা টিকে যাবে, কিন্তু ও শ্বশুর বাড়ির কেউ বাচ্চাটাকে মেনে নিতে পারেনি। আমার কাজিন বাচ্চাকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসে। 3-4 মাস অন্যত্র থাকার পর কিভাবে জানি ওর স্বামী ওদের খোঁজ পেয়ে যায় আর বাচ্চাটাকে মেরে ফেলতে চায়। পরে আমার কাজিন বাচ্চাটার জীবন বাঁচাতে কোনো এক বড়লোকের বাড়ির মধ্যে রেখে আসছিল। মুহূর্তের মধ্যেই নাতাশা চৌধুরী মুখে এক চেলতে হাসি ফুটে উঠল। তিনি মনে মনে বললেন, অজান্তাকে যখন পাই তখন ওর বয়স আনুমানিক 3 থেকে 4 মাস ছিল। আর আশ্চর্যজনক বিষয় হলো মেয়েটা অনেক কান্না করছিল, আর আমি যখন কোলে তুলে নিয়েছিলাম একদম চুপ হয়ে গেছিল। মনে হচ্ছিল যেন তার মায়ের কোল খুঁজে পেয়েছে। তার মানে কি অজান্তাই আমার হারিয়ে যাওয়া মেয়ে? এই জন্যই তুই বারবার বেলাকে দোষারোপ করছিলে, তাই না? নিজের দোষ বেলার উপর চাপিয়ে দিতে চেয়েছিলে, তাই না রেশমি? কিন্তু তোমার ছোট্ট একটা ভুল আমাদেরকে খুনি পর্যন্ত পৌঁছে দিল। হয় সাহেব, আমি এসব করছি। আমার পুরাটার বড় অসুখ হয়েছে, চিকিৎসার জন্য মেলা টাহালা প্রয়োজন। কত মানুষের কাছে হাত পাতিছি, কেউ সাহায্য করি নাই। আর মানুষ সবসময় মানুষের দুর্বলতা খোঁজে, দুর্বলতার সুযোগ নিয়ে সুযোগের সৎ ব্যবহার করে, যেমনটা আমার সাথে করছে। আমি যখন টাহাল লই হন্যে হয়ে রাস্তায় রাস্তায় বেড়াচ্ছিলাম, তখন এক বেড়া আমারে কইল আমার পোলার অসুখ সারা সমস্ত খরচ সে বহন করবে, বিনিময়ে আমার বেড়ারে জঙ্গলে নিয়ে যেতে হবে। আপনি নিজেই কোন সাহেব, কোন মা চায় তার কলিজার টুকরোকে চোখের সামনে মরতে দেখতে? আমি কিছু না ভেবেই রাজি হয়ে যাই। ওই বাচ্চাদের যে বেড়া নিয়ে গেছিল সে শিশু পাচারকারীদের সাথে জড়িত ছিল। এইটা বেড়া পরে বুঝতে পারে। বেলা পুলিশের খবর দেওয়ার হুমকি দেয় তাদের। আর তখনই বেলাকে তারা একটা বন্ধ কামরায় আটকে রাখে। বেলা অনেক চালাক চতুর ছিল, যার জন্য সহজেই তাদের চোখে ধুলো দিয়ে চলে আসে। এইখানে আসার পর বেলা আপনাদের খবর দিতে চায়, কিন্তু তার আগেই আমি ওকে জঙ্গলে নিয়ে যাই। বাকিটা তো আপনারা জানেন সাহেব। নিজের ছেলেকে বাঁচানোর জন্য খুনের মতো এত জঘন্য একটা কাজ করতে একটু বিবেকে বাঁধেনি তোমার? তুমি আমাদেরকে বলতে পারতে, আমরা তোমার বাচ্চার চিকিৎসা করাতাম। আচ্ছা, ওই লোকটা কে ছিল যে বাচ্চাদের নিয়ে গিয়েছিল? আর এসবের পিছনে কে বা কারা রয়েছে কিছু বলতে পারবে তুমি? এসবের পেছনে একজন বেডি মানুষ আছে সাহেব। তুমি শিওর? হ্যাঁ সাহেব, যে বেটা বাচ্চাদের নিয়ে গেছিল সে ফোনে করছিল, মা ওইদিকে সব ঠিকঠাক আছে তো? 2-1 দিনের মধ্যেই বাচ্চাদেরকে পাচার করে দিব, আর বিনিময়ে আমরা কোটি কোটি টাকা পাবো। এই 2 দিন একটু কষ্ট করে তুমি বাচ্চাদের সামনে রাখো মা। বেটার কথা শুনে আমি বুঝতে পারছি এসবের পেছনে তার মা রয়েছে, অথবা যে রয়েছে তাকে সে মা ডাকে। মা থাকুক বা বাবা থাকুক, আমরা ঠিক তাকে ধরে ফেলবো।
তবে তুমি যা করেছো এর জন্য তুমিও শাস্তি পাবে। শাস্তির জন্য প্রস্তুত হও রেশমি। মাঝরাতে কোনো কিছুর শব্দে ঘুম ভেঙে যায় অঙ্কনের। পাশে অজান্তাকে না পেয়ে অনেকটা চিন্তিত হয়ে যায় অঙ্কন। অঙ্কন নিচে এসে অজান্তাকে না পেয়ে কি মনে করে ছাদে চলে যায়। ছাদে এসে দেখে কেউ একজন ফিসফিসিয়ে কথা বলছে, যা পুরোপুরি বোঝা যাচ্ছে না। অঙ্কন বোঝার চেষ্টা করে ঠিক কি কথা হচ্ছে। অঙ্কন সামনের দিকে এগিয়ে যেতেই তার কানে বাজে, বাচ্চাদেরকে এই চৌধুরী মঞ্জিলে রাখা হয়েছে শুধুমাত্র সকালের অপেক্ষা। সকালে তাদের পাচার করে দেওয়া হবে। মুহূর্তের মধ্যেই অঙ্কনের পা থমকে যায়। অঙ্কন ভাবতে থাকে, কে হতে পারে এই মহিলা? কণ্ঠস্বর ভালো করে বুঝতে পারছি না। আমাদের বাড়িতে মহিলার সংখ্যা 4 জন, মম, অজান্তা, সুইটহার্ট আর বেলি। মম বা সুইটহার্ট এখন এই কাজ করবে না। তাছাড়া মম ড্যাড তো ঘুমোচ্ছে, সুইটহার্টও নাকি অসুস্থ। বেলি রুমও ভেতর থেকে লক করা দেখে আসলাম। একমাত্র অজান্তা রুমের বাইরে রয়েছে। ও নো, তাহলে কি এসবের পিছনে অজান্তা রয়েছে? অজান্তাই করেছে এসব। সকাল 10টা। চৌধুরী মঞ্জিলে সবাই ব্রেকফাস্ট করছে। এমন সময় ইমতিয়াজ চৌধুরী অঙ্কনকে বলল, আরে বাবু, কেসটা কত দূর আগালো? বাচ্চাদের কোনো খোঁজ পেয়েছিস? অনেকদিন হয়ে গেল এই কেসের ইনভেস্টিগেশন করছিস। হ্যাঁ ড্যাড, শুধু বাচ্চাদেরই খবর পাইনি, এর সাথে যারা যারা জড়িত আছে সবার খোঁজ পেয়ে গিয়েছি। তবে আজ এইখানে এই মুহূর্তে এই কেসের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। অঙ্কনের কথা শুনে আঞ্জুমারা চৌধুরী বললেন, কি বলছো দাদু ভাই? তার মানে আসল অপরাধী এই চৌধুরী মঞ্জিলে রয়েছে? হ্যাঁ সুইটার, ড্যাড দুধ কলা দিয়ে কালসাপ পুষেছে। মানুষ গিরগিটির থেকেও ভয়ঙ্কর। এরা যে পাতায় খায় সেই পাতায় ফোঁটা করে। মানুষকে বিশ্বাস করার থেকে কুকুরকে বিশ্বাস করা ভালো, কারণ মানুষ বিশ্বাসঘাতকতা করলেও কুকুর কখনো বিশ্বাসঘাতকতা করবে না। অঙ্কনের কথার আগামাথা বুঝতে না পেরে নাতাশা চৌধুরী বলেন, তুই ঠিক কি বলতে চাইছিস বাবু? একটু ক্লিয়ার করে বল তো। মানছি তুই একজন সিআইডি অফিসার, তাই বলে তুই বাড়ির লোকদের সন্দেহ করছিস? আমাদেরকে তোর অপরাধী মনে হয়? মম, তুমি খুব ভালো করে জানো আমি কখনো প্রমাণ ছাড়া কথা বলি না। আমি যখন বলেছি আসল অপরাধী এই বাড়িতে রয়েছে, তার মানে নিশ্চয়ই প্রমাণ সঙ্গে করে নিয়ে এসেছি। তাহলে বলছিস না কেন? কে করেছে এসব? কে বা কারা এর পেছনে রয়েছে? অজান্তা। অজান্তার কথা শুনে আঞ্জুমারা চৌধুরীর মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, আমার প্রথম থেকেই এই মেয়ের উপর সন্দেহ ছিল। নিশ্চয়ই ও টাকার জন্য এসব করেছে। লোভী মেয়ে একটা। দাদু ভাই, তুমি বরং ওকে নিয়ে জেলে ভরে দাও। কত বড় সাহস! সিআইডি অফিসারের বাড়িতে থেকেই বাচ্চা পাচার করছে। না জানি আরো কি কি অপরাধের সাথে জড়িত আছে এই মেয়ে। আর কত ভালো মানুষের মুখোশ পরে থাকবে সুইটহার্ট। অনেক ভালো অভিনয় করতে পারো তুমি। অমানুষের আড়ালে দিব্যি ভালো মানুষের মুখোশ পরে রয়েছ। তোমার মুখোশ খোলার সময় এসে গিয়েছে তো। এখন ভালোই ভালোই তুমি নিজের মুখটা সবটা স্বীকার করবে, নাকি আমি নিজেই? অঙ্কনের বাকি কথা শেষ হওয়ার আগেই আঞ্জুমারা চৌধুরী তোতলাতে তোতলাতে বলল, এসব তুমি কি বলছো দাদু ভাই? আমি এসব করেছি মানে? এই ইমতিয়াজ, কি বলছে এই ছেলে? মাকে অপমান করছে আর তুমি চেয়ে চেয়ে দেখছো? কেমন ছেলে তুমি? হ্যাঁ তুমি করছো সুইটহার্ট। কিভাবে পারলে এমনটা করতে? কিসে কম ছিল তোমার? আমি প্রথমে ভেবেছিলাম এই সব কিছু অজান্তা করেছে, কিন্তু যখন ছাদ থেকে নেমে আসি তখন দেখি অজান্তা কিচেনে রয়েছে। তখনই আমার মনে সন্দেহ জাগে। আমি তোমার রুমে গিয়ে দেখি তুমি নেই। বিছানায় বালিশের গায়ে কাঁথা দেওয়া রয়েছে, যাতে কেউ দেখলে মনে করে তুমি এখানে শুয়ে রয়েছ। আর তুমি যেহেতু আগে থেকে অসুস্থ হওয়ার নাটক করেছো, তাই সবাই ভাববে হয়তো তুমি অসুস্থতার জন্য ভুলে গিয়েছো দরজা লক করতে। তুমি নিজেকে অনেক চালাক মনে করো, তাই না সুইটহার্ট, ওরফে শিশু পাচারকারী দলের লিডার? অঙ্কনের কথা শুনে ইমতিয়াজ চৌধুরী তেড়ে এসে অঙ্কনকে থাপ্পড় দিয়ে বলল, হাউ ডেয়ার ইউ! একটা বাইরের ছেলে হয়ে তোর সাহস হলো কি করে আমার মাকে অপমান করার? বাইরের ছেলে কথাটা শুনে অঙ্কনের পা থমকে যায়। পুরুষ মানুষের নাকি কান্না করতে নেই, কিন্তু অঙ্কন হাজার চেষ্টা করেও চোখের পানি আটকাতে পারেনি। অঙ্কন নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলেছেন। আমি একটা বাইরের ছেলে, যা আমি আগে থেকেই জানি। তবে আপনি এটাও ভুলে যাবেন না আমি একজন সিআইডি অফিসার, আর একজন সিআইডি অফিসারের কাজ সম্পর্কে আপনার নিশ্চয়ই ধারণা আছে। আমি যে মিথ্যা বলছি না তার প্রমাণ এখনই পেয়ে যাবেন মিস্টার ইমতিয়াজ চৌধুরী। অঙ্কন একটু দূরে গিয়ে ঈশানকে কল করে বলল, ঈশান, বাচ্চাদের নিয়ে এসো। জি স্যার। 5 মিনিট পরে ঈশান বাচ্চাদের নিয়ে এলো। বাচ্চাদের দেখে সবাই যতটা না অবাক হয়েছে
তার থেকে বেশি অবাক হয়েছে বাচ্চাদের এই চৌধুরী মঞ্জিল থেকে বের হতে দেখে। ইমতিয়াজ চৌধুরী এসে আঞ্জুমারা চৌধুরীকে বললেন, তার মানে সব সত্যি? তুমি এসব করেছো মা? আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তুমি আমার মা, আমি একজন অপরাধী সন্তান। সবটা যখন জেনে গিয়েছো তাহলে এটাও জেনে রাখো, আমি তোর মা না। মানে কি বলছো তুমি? তোমার বাবা রিশাকের ড্রাইভার ছিল আমার স্বামী আতিকুর। একটা অ্যাক্সিডেন্টের সময় তোমার বাবাকে বাঁচাতে গিয়ে আমার স্বামী ঘটনাস্থলে মারা যায়। আতিকুরের মৃত্যুতে আমি আর আমার 10 বছরের ছেলে আব্দুল্লাহ দিশেহারা হয়ে পড়ি। ইশাক ছিল অনেক দয়ালু। সে আমাকে আর আব্দুল্লাহকে এই চৌধুরী মঞ্জিলে নিয়ে আসে। এইখানে এসে আমার রাজরানী হওয়ার স্বাদ জাগে। তোমার মাকে দু চোখের বিষ মনে হতো আমার। আমি একদিন সুযোগ বুঝে তোমার মায়ের খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে দেই, আর তোমার মা ঘুমিয়ে পড়লে তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা নামে চালিয়ে দেই। আর বুদ্ধি করে তোমার মায়ের হাতের লেখা নকল করে একটা সুইসাইড নোট লিখে রাখি যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার স্বামীর কাছে আমার একটা অনুরোধ, আমার যেন পোস্টমর্টম করা না হয়। ব্যাস, বোকা ইশাক তার প্রিয়তমা স্ত্রীর কথা রাখতে গিয়ে জানতেও চায়নি তার স্ত্রীর মৃত্যু কিভাবে হয়েছে। প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে ইশাক অনেক ভেঙে পড়ে। আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে দিলাম। আমি তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলাম সে যেন সব ভুলে নতুন জীবন শুরু করে। তুমি তখন খুব ছোট। ইশাককে বললাম তোমার জন্য একটা মা প্রয়োজন, না হলে তুমি মানুষের মতো মানুষ হতে পারবে না। এতে ইশাক রাজি হয় না। ইশাক বলে দ্বিতীয় কোনো নারীকে তার জীবনে গ্রহণ করবে না। সে একাই তোমাকে বাবা মায়ের স্নেহে ভালোবাসা দিয়ে বড় করবে। পরে আমি তোমাকে ব্যবহার করি, নানাভাবে তোমাকে নিজে আঘাত করে নিজেই সারিয়ে তুলি। তোমার বাবার সামনে প্রমাণ করি আমি তোমার মা হওয়ার যোগ্য। ইশাককে অনেক বোঝানোর পর তোমার কথা ভেবে তোমার বাবা আমাকে বিয়ে করে। তারপর সুযোগ বুঝে তোমার বাবাকেও মেরে দেই আমি। ছি ছি ছি, এত নিচু তুমি! মনে হচ্ছে তোমার মুখে থুতু ছুঁড়ে মারি। তুমি পারলে এতগুলো মানুষের বিশ্বাস নিয়ে খেলতে? শুধুমাত্র তোমার জন্য আমার ছেলেটাকে আমি ভুল বুঝেছি, তাকে বাইরে ছেলে উপাধি দিয়েছি, এমনকি তাকে থাপ্পড় দিতেও আমার হাত কাঁপেনি। এই মুহূর্তে আমার মনে হচ্ছে তোমাকে ফাঁসির দড়িতে ঝুলে দিতে পারলে আমার মন শান্তি লাগতো। অঙ্কন বলল, আপনি চিন্তা করবেন না স্যার, সে একজন খুনি ও পাচারকারীদের লিডার। ফাঁসির দড়ি তার জন্য বরাদ্দ রয়েছে। ও সুইটার, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, তুমি একা ফাঁসির দড়িতে ঝুলবে না। তোমার আদরের ছেলে আব্দুল্লাহ, যার জন্য এত কিছু করেছো তুমি, সেই আব্দুল্লাহও তোমার সাথে ফাঁসির দড়িতে ঝুলবে। আমি আমার দোষ স্বীকার করে নিয়েছি। প্লিজ আমার ছেলেটাকে ছেড়ে দাও। ও তো কোনো খুন করেনি, ও শুধু আমার সঙ্গ দিয়েছে। ওকে প্লিজ ছেড়ে দাও। কেউ ছাড়া পাবে না। তুমি না মা? কেমন মা তুমি? মায়েরা সন্তানদের সঠিক শিক্ষা দেয়, আর তুমি নিজের হাতে অপরাধী তৈরি করছো। অপরাধ করার আগে তোমার ভাবা উচিত ছিল এর ফল কেমন হবে। এখন যাও, 14 শিকের মধ্যে গিয়ে মা ছেলে মিলে কোটি কোটি টাকার হিসাব করো। চলো সুইটার। 1 মিনিট দাদু ভাই, জীবনে কখনো ভালো কাজ করিনি আমি। পাপের সাগরে ডুবে থেকেছি।